ল্যাপটপ ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ল্যাপটপ দিয়ে ঢোকেন। ঠিক আছে, আজকে আমরা প্রথমে কাজ তো করি নাই ভাই, কালকে যে করছিলেন। এগুলো প্র্যাকটিস করেন নাই? না, কালকে কি বিকালে ক্লাস করছিলাম, রাত্রে আর করি নাই, এখন করতাম আর কি। আচ্ছা ঠিক আছে, সময় সমস্যা নেই বেশি সমস্যা পাই নেই। নাই। আমি তাহলে আজকে আজকে তো আবার লেআউট, প্রথম সেশনে তো লেআউট দেখাবো, তারপর মানে ভাবছিলাম এরকম এই সাইটটা ডিজাইন করে দেখাবো, বুঝছেন? ও যতটুকু আচ্ছা, পারি। আপনি রানিং করেন, কালকে যতটুকু পড়াইতেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি কালকেগুলো আগে একবার রিক্যাপ দেবো, তারপরে নতুন একটা ফটোগ্রাম কিভাবে আপনি গুগল থেকে গুগল ফন্টস, এই ফন্টস গুলো কিভাবে ইউজ করবেন সেটা দেখাবে, তারপর এই সাইটটা ডিজাইন করে দেখাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি ল্যাপটপ দিয়ে তাহলে ওপেন করেন। গো টু লাইভ। এই যে গত ক্লাসে স্টাইল ডট সিএসএস এর কি এগুলো কি ছিল? আচ্ছা ফ্লেক্স ছিল। আচ্ছা আমি কি আবার ফ্লেক্স কে আবার দেখাবো নাকি ফ্লুয়েড মানে আবার ডিজাইন করার সময় দেখাবো, কোনটা? মানে দেখানো লাগবে না, কিছু তো মনে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট এখন প্রপার্টি গুলো মনে রাখেন, এই প্রপার্টি এই কাজে ইউজ করতে হয়, তারপর আপনি কয়েকটা ওয়েবসাইট ডিজাইন করতে করলে এমনি অভ্যস্ত হয়ে যাবেন। এখন এগুলা জাস্ট মনে রাখেন যে এই নামে একটা প্রপার্টি আছে, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা গতকালকে ফ্লেক্স দেখছি, এখন ফ্লুইড দেখি যে ফ্লুইড দিয়ে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, বুঝছেন? তো প্রথমে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কন্টেনারের ভিতরে একটা ক্লাস নেই রো, অ্যাজ ইউজুয়াল। রো আমরা অন্য নামে দিতে পারতাম, একটা কনভেনশনাল ফলো করি, এটা একটা রো, রোর ভিতরে আমাদের কলাম থাকবে, মনে করেন into call into call 1 into 3, call 1, call 2, call 3, প্রত্যেকটা কলামের ইয়ে দেওয়া আছে নাই। আচ্ছা আমরা কলামগুলোর কমন ক্লাসটার একটা হাইট দেওয়া যায়, মনে করেন হাইট দিলাম কত, হাইট কি দেওয়া যায়? আচ্ছা দাঁড়ান, হাইট না দিয়া কলাম 1 বিজি রেড, কলাম 2 বিজি গ্রিন, কলাম 3 বিজি ব্লু, একটা কলাম উইথ উইথ 100 পিক্সেল, প্রত্যেকটা এলিমেন্টের হাইট উইথ 100 পিক্সেল করে চলে আসছে, এগুলো পাশাপাশি আসছে কারণ আমরা উইথ ডিফাইন করে দিয়েছি স্পেসিফিক উইথ। তারপর রোদ, আচ্ছা রোদে একটা ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে তাই আসছে, এটা কমেন্ট করে দেই। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে এগুলো পাশাপাশি আসছে, এই যে দেখেন এখন বাই ডিফল্ট ভাবে চলে আসছে। সো আমরা যদি ফ্লুয়েড কি বলে ফ্লুয়েড লেআউট ইউজ করতে চাই, তাহলে আমাদের প্যারেন্ট ডিপে দুইটা প্রপার্টি দিতে হবে। দুটো প্রপার্টি হচ্ছে একটা, এটার উইথ 100% হতে হবে এবং ফ্লুয়েড হতে হবে লেফট, বুঝছেন? আমাদের প্যারেন্ট ডিপে দিতে হবে। তো প্যারেন্ট ডিপ হচ্ছে রো, আমরা রোর পাশাপাশি আরেকটা ক্লাস নেই, আচ্ছা রোয়ে থাকে রো উইথ 100% হবে, তারপরে হচ্ছে ফ্লুয়েড লেফট, ফাইন।
আর কলাম, এখানে কলাম 1 2 3 এগুলো কালারের জন্য দিছি। আর প্রত্যেকটা কল হবে আমাদের স্পেসিফিকেশন উইথ না দিয়ে আমরা এখানে 30% করে দেই। আরে উইথ 30%, শুধু 30% না, উইথ 30%। তাছাড়া হাইটে দিতে হবে, হাইটে দিব মনে করেন 150 পিক্সেল। আর প্রত্যেকটা কলাম হবে ফ্লুয়েড লেফট, ফ্লুয়েড লেফট, কারণ ফ্লুয়েড লেফট মানে এটা বাম দিকে ফ্লো হবে আর কি, মানে প্রবাহিত হবে আর কি, ফ্লোয়ের বাংলা যেটা। আচ্ছা ভাই, আমি তো রু এখানে দিলাম, তাইলে আবার এখানে কলামের মধ্যে দিতেছেন, হ্যাঁ, দুইটা তো কাজে। দুই জায়গায় দিতেছে, কারণ আমরা যদি রোতে যদি না দিই এখানে ওভারফ্লো হবে, বুঝছেন? আপনি এখানে ফ্লুয়েড না দিয়ে ওভারফ্লো হিডেন, ওই ওভারফ্লো হিডেন প্রপার্টিটাও দিতে পারেন, বুঝছেন? আচ্ছা, আমরা পরে আরেকটা রো নেই, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, রো এখানে একটা এসআর দেই, এখানে এসে একটা লরেন্টস আমি 10টা দিয়ে দিই, যাতে আমাদের ডিসটেন্সটা ক্রিয়েট হয়। কি অবস্থা এটা আসছে? আমরা আরেকটা রো নেই, রো কল হবে 15, এই 50 মানে আমাদের দুইটা হবে, মানে 50% 50%। কল 50 উইথ ডাব্লিউ উইথ হবে 50%, ফ্লুয়েড হবে লেফট, ফ্লুয়েড হবে লেফট, কারণ এটা বাম দিকে প্রবাহিত হবে। আচ্ছা, এগুলোকে আলাদা স্পেসিফিক করার জন্য এখানে কিছু আগের ক্লাস দেই, কল 2 আর কল 1 দেই, কল 1। আচ্ছা, আমরা এখানে হাইট দিয়ে নাই, তাই আসে নাই, আমাদের এখানে স্পেসিফিক একটা হাইট বলে দিতে হবে, যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই। হাইট দিয়েছি 100 পিক্সেল, এই যে দেখেন 50% আসছে। এখন 50% আসছে কেন? কারণ আমরা এখানে উইথ বলে দিয়েছি 50%, বুঝছেন? আর ফ্লেক্স আমরা কি করতাম, ফ্লেক্স বেসিস আমরা যত বলতাম আমাদেরকে তত পার্সেন্ট করে জায়গা দিত, আর ফ্লোয়েটে আমরা যত পার্সেন্ট উইথ দেব আমাদেরকে তত পার্সেন্ট করে জায়গা দেবে। এখন যদি আমরা এমন লে আউটে চাই 70% আর 30%, তাহলে ওটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা প্যারেন্ট ডিভ লাগবে। প্রথমে লগারিদমের 10টা দিয়ে দেই, যাতে আমাদের ডিসটেন্স হয়। রো, একটা রো হবে, যদি ফ্লুয়েড লেআউট ইউজ করি তাহলে আমাদের রোতে দুইটা প্রপার্টি দিয়ে দিতে হবে, একটা হচ্ছে উইথ 100% আর ওভারফ্লো হিডেন, অথবা ফ্লুয়েড লেফট, যাতে মানে ওভারফ্লোইংটা না হয়, ফ্লুয়েড লেফট। আমি এগুলো কমেন্ট আউট করে দিই, আপনি প্রয়োজনে দেখতে পারবেন আর কি। ফ্লুয়েড লেফট আর ওভারফ্লো হিডেন, বুঝছেন? আর এখন আমরা করবো 70% আর 30%। এর জন্য আমাদের 30% কি করা আছে, কল 25 না, 30% এর কোনো ইয়ে নাই। আচ্ছা, 30% করার জন্য একটা ক্লাস নেই, কল 30। কল 30 মানে হচ্ছে কলাম 30, বুঝছেন? কল 30 উইথ 30%। আর কিভাবে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিই অরেঞ্জ, ORANGE। আচ্ছা, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। ফ্লুয়েড হবে লেফট, ফ্লুয়েড হবে লেফট। আরেকটা হবে কল 70, যেহেতু আমরা কল 70 করতে চাচ্ছি, তাহলে 70। এখানে বললাম তো আমরা উইথ কত দেব, মানে 70 এর জন্য হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, কথা বলতেছেন না? মানে আমরা চাচ্ছি আমরা 70% আর 30% এর একটা সেকশন বানাবো। সো আমরা যেহেতু 30% এর জন্য কল 30 এর জন্য 30% দিয়েছি, 70 এর জন্য কত পার্সেন্ট দেব বলুন তো, কত পার্সেন্ট উইথ? উইথ আপনি বিষয়টা বুঝেন নাই, আমরা যত পার্সেন্ট চাবো তত পার্সেন্ট উইথ হবে, বুঝছেন? যেহেতু আমাদের কল 30 বলতে এখানে কল 30 না দিয়ে এটা তো জাস্ট একটা ক্লাসের নাম।
এই ক্লাসের নাম যে কোনো কিছু হতে পারে। আমরা উইথ যত দেব আমাদেরকে স্পেসটা মানে ওই কলামটা উইথ তত দিবে আর কি। এখানে যেহেতু আমরা 30% আছে আমরা চাচ্ছি 70% উইথ 70%। এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড নামে মেরুন দিই কিছু একটা। এটা ফ্লুইড হবে লেফট আর অবশ্যই একটা হাইট দিতে হবে, যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই। হাইট দিয়ে 100 পিক্সেল, এটাতে একটা হাইট দিতে হবে 100 পিক্সেল। যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই তাই আমি সেটিভাবে হাইট বলে দিতে চাই। আর যদি কন্টেন্ট থাকতো তাহলে হাইট বলা লাগতো না, বুঝছেন? এই যে আমরা একটা রো নিচ্ছি, রোর ভেতরে আমরা কলাম দেবো। প্রথমে হচ্ছে কল 30 আর পরেরটা হবে কল 70 এই যে দেখেন কল 30 কল 70। এবার যদি আপনাকে বললে আমি 80% আর 20% করতে, 80% আর 20% একটা সেকশন করতে, আপনি পারবেন? মানে বলেন তো এগুলো কি হবে? প্লাস নিব 20 ওয়েট, একটা হবে 20% মানে 20% এর জন্য 20% আর 80% এর জন্য 80%। মানে আপনি এটাই মনে রাখবেন, আপনি যতটুকু উইথ চাইবেন মানে যতটুকু একটা কলামের উইথ চাইবেন আপনি উইথ ততটুকুই দিবেন, মানে তত পার্সেন্ট। আমরা এখানে অরেঞ্জ না দিয়ে কি দেওয়া আছে, পার্পল, PUR কি হলো পাম্প, যাই হোক এখানে কি দেওয়া যায়, টমেটো কালার দিলাম। আচ্ছা আমরা তো উইথ দিয়ে জাস্ট ডিফাইন করা হয় নাই আমাদেরকে। আচ্ছা এটা কপি করি, এটা পেস্ট করে রো আমরা চাচ্ছি প্রথমে চাচ্ছি 80%, পরে চাচ্ছি 20%। এই যে দেখেন প্রথমে নিচে 80% তারপরে নিচে 20%। আর এটা মাঝখানে আসতেছে কারণ আমরা একটা কন্টেনারের ভিতরে আছি, বুঝছেন লেআউটের বিষয়টা। এই যে এখানে 80 আর 20 একটা রিয়েল কেস দেখাই, deption.com। আমাদের প্রজেক্টে তো আছে, আচ্ছা প্রজেক্টে আছে এখানে 20% আছে আর এই পাশে কিছু নাই, এই পাশে একটা মেনু থাকার কথা, যদি ওই পিএইচডিতে কোনো মেনু ছিল না। আচ্ছা আমার সাইটটা দেখেন, এখানে লোগোর জন্য আমি 20% এর জায়গায় নিছি আর মেনুর জন্য নিছি 80%। এই যে এটা রিয়েল কেস আর কি। এখানে জাস্ট আমি 80% আগে দিছি আর 20% পরে দিছি, আর এখানে 20% আগে হবে আর 80% হবে পরে। আর পরের সেকশন দেখেন এই কলার জন্য 50% আর এই কলার জন্য 50%, মানে আমাদের এই সেকেন্ড লে আউটটা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা বুঝলে তো ভালোই। আচ্ছা বলুন তো এই সেকশনের জন্য আমরা উইথ কত পার্সেন্ট দেব প্রত্যেকটা কলামের জন্য? উইথ দিব 45 25। গুড। আপনার পিকচারগুলো না হ্যাঁ আমার পিকচারগুলো, কারণ আমাদের 60টা কলাম আছে, 100 কে 4 দ্বারা ভাগ করলে হবে 25 আর কি। ওই তো। আর যদি আমরা সিঙ্গেল এরকম একটা সেকশন চাই মানে জাস্ট এরকম, তাহলে আমরা মনে করি আমরা সিঙ্গেল যতটুকু চাই, মনে করি আমরা সিঙ্গেল চাই 60%, তারপর মার্জিন 0 দিলে এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে, বুঝছেন? মানে জাস্ট কন্টেনারের মতো। আমরা যদি এরকম চাই জাস্ট কল 60 দিই, কল 60 with WIDTS with 60%। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? আচ্ছা ব্ল্যাকে দেখি, যেহেতু ব্ল্যাকে সার্চ করছে। হাইট হবে 100 পিক্সেল, মার্জিন 0 উপর ডানে বামে আর উপর শূন্য, ডানে বামে অটো। এই তো প্রথমে একটা রো নিই, তারপর কল 60। এই যে দেখছেন একদম মাঝখানে চলে আসছে, এই যে এরকম আর কি। সো লেআউটের বিষয়টা তো বুঝছেন। আচ্ছা ফাইন, এটাই সবচেয়ে মেইন, কারণ ওয়েবসাইটের লেআউটের জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সো আমরা এখন দেখবো একটা ওয়েবসাইটে কিভাবে আপনি ফন্ট অসাম অ্যাড করতে পারেন, মানে এইসব ফন্ট অসামের আইকনগুলো যেন আপনি কি করবেন, গুগলে যাবেন, গুগলে লিখবেন ফন্ট অসাম সিরিয়ান, ফন্ট অসাম সিরিয়ান। এটা লেখার পর আপনাকে ফন্ট অসাম সিরিয়ান দিয়ে সিরিয়ান জেএস থেকে এই সিএসএসটা নেবেন, বুঝছেন? ফন্ট অসাম সিরিয়ানে গিয়ে এই সিএসএসটা কপি করবেন। কপি করার পর আপনার প্রজেক্টে যেখানে স্টাইল আছে স্টাইলের উপরে দিবেন style.css, কারণ মেইন ক্লাসের উপরে থাকবে, এটা না দিলে হয় জাস্ট। তারপর আপনি এখন জাস্ট আমাদের সিডিএনটা সেটআপ করা হয়েছে, এখন আমরা আইকনগুলো কিভাবে পাবো? আইকনগুলো নেওয়ার জন্য প্রথমে এখানে ভার্সন দেবেন। আমরা কত ভার্সনে নিয়েছি? ফন্ট অসাম ভার্সন 5, এই যে দেখা যাচ্ছে হ্যাঁ V5। তাহলে আপনি গুগলে সার্চ দেবেন ফন্ট অসাম ভার্সন 5 আইকনস, এই যে। তারপর আপনার আইকনসে নিয়ে যাবে, স্টার্ট আইকনসে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন। তারপর যে কোনো আইকন একটা সিলেক্ট করবেন। আমরা মনে করেন কি দেওয়া যাবে, মনে করেন ফেসবুকের আইকন দেবো, ফেসবুকের আসার পর এখানে ক্লিক করবেন। আপনাকে একটা HTML একটা ট্যাগ দেবে, আই ট্যাগ দেবে, তার ভিতরে একটা ক্লাস দেবে। এটা জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কপি হবে। কপি হওয়ার পর আপনি যেখানে দিতে চাবেন ওইখানে জাস্ট এটাকে পেস্ট করবেন, বুঝছেন? এই যে দেখেন ফেসবুকের আইকন আসছে, দেখছেন? হ্যাঁ দেখো এখানে নট অনলি ফেসবুক, আপনার যে আইকন চাইবেন যদি কন্টেন্ট अवेलेबल থাকে আপনি সেই আইকনে এখানে ইউজ করতে পারবেন, বুঝছেন? আমি ফেসবুক মেসেঞ্জার অ্যাড করছি, দেখেন ফেসবুক মেসেঞ্জার আসছে, এই যে ফেসবুক মেসেঞ্জার চলে আসছে। এর জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট সিরিয়ানটা সেটআপ দিতে হবে। সিরিয়ানটা আপনি এটা যেহেতু আপনার কন্টেন্ট প্রত্যেকটা প্রজেক্টে লাগে, আপনি সিরিয়ান একবার ডাউনলোড করে সব একটা জায়গায় রেখে দিবেন আর সব সময় এটাকে ইউজ করবেন আর কি। আর ফন্ট অসামের আইকনগুলো জাস্ট আপনি যে ভার্সনে সিরিয়াল নামাবেন ওই ভার্সন অনুসারে সার্চ দিবেন, তাহলে ওই আইকনগুলো পেয়ে যাবেন, বুঝছেন? হ্যাঁ ভাই লাগাবি আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা এই সাইটটা এখন ডিজাইন করা শুরু করি। কি বলেন? হ্যালো, ঠিক আছে ভাই। ঠিক আছে। এবার ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদেরকে কিছু রুল ফলো করতে হবে। রুল না অ্যাকচুয়ালি মনে করেন এগুলো ফলো করা ভালো। মনে করেন আপনি একটা ব্রয়লার টেমপ্লেটে বানিয়ে রাখবেন। টেমপ্লেট বলতে কি আপনি কি আমরা 5টা ক্লাস পর্যন্ত কি দেখছি, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে index.html এর বেসিক টেমপ্লেট আনছি, style.css নিছি, মানে লিংক আপ করছি। মানে এই কাজগুলো আমাদেরকে বারবার করতে হয় না, মানে একটা কমন কাজ। আপনি কি করবেন? জাস্ট একটা এরকম একটা ফোল্ডার বানিয়ে রাখবেন। ওই ফোল্ডারের ভিতরে আপনার index.html ফাইলটা থাকবে আর style.css এর সাথে লিংক আপ করে রাখবেন। মানে যেগুলো আপনার কমন টাস্ক ওইগুলোর একটা ফোল্ডার বানিয়ে রাখবেন। পরে একটা নিউ প্রজেক্ট যে সময় বানাবেন জাস্ট ওই ফোল্ডারটা কপি করবেন, বুঝছেন? এতে কি হবে? এতে আপনার অনেক টাইম সেভ হবে, বুঝছেন? আপনি যদি প্রত্যেকটা কাজ বারবার করতে যান তাহলে বিষয়টা কেমন অদ্ভুত না, বুঝছেন? এটা এগুলো একটা সিস্টেম, মানে রুলস এর মতো আর কি। সো আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের নাম হবে 6th ক্লাস, mkdir 6th CLA আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হলো। 6th ক্লাসে ঢুকলাম, তারপর আরেকটা ফোল্ডার বানাই 6th ক্লাসে ঢোকার পর। আচ্ছা, প্রথমে index.html ফাইল থাকবে, টাচ index.html, এই আমাদের index.html ফাইল ক্রিয়েট হলো। তারপর মনে করেন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রিসোর্স লাগতে পারে, মনে করেন CSS একটা রিসোর্স, তারপর JS একটা রিসোর্স, তারপর বিভিন্ন ইমেজ। ওয়েবসাইটে বিভিন্ন একটা আমরা অনেক ধরনের ইমেজ ইউজ করি, এগুলো এক ধরনের রিসোর্স, তাই না? সো আমরা যদি প্রত্যেকটা রিসোর্স যদি এক জায়গায় রাখি বিষয়টা কেমন একটা হ্যাসেল দেখা যায়, মানে তাই না? ওই যে আপনি যে আপনার প্রজেক্টগুলো আমি দেখলাম সমস্ত ফাইল একসাথে, সো আপনি ম্যানেজ করতে থাক, মানে কোনটা কিসের সাথে লিঙ্কেড বিষয়টা মানে বোঝা যায় না, তাই না?
সো এর জন্য আপনি কি করবেন, আপনি রিসোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এমকে রিসোর্স অথবা অ্যাসেট, মানে অ্যাসেট মানে কি সম্পদ, মানে ওয়েবসাইটে যত সব সম্পদ থাকবে, মানে সম্পদ বলতে HTML ফাইল, CSS ফাইল আর জাভাস্ক্রিপ্ট আর ইমেজ, এগুলো ওয়েবসাইটের জন্য অ্যাসেট। অ্যাসেট অথবা আপনি রিসোর্স যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আর কি। আর কনভেনশন অনুসারে আমি রিসোর্স দিচ্ছি, RESOURCES রিসোর্স। এই যে দেখেন আমাদের একটা রিসোর্স ফাইল ক্রিয়েট হলো। আমাদের রিসোর্স ফাইলে আবার কি কি থাকতে পারে, একটা ওয়েবসাইট রিসোর্স CSS থাকতে পারে, JS থাকতে পারে, ইমেজ থাকতে পারে। আমরা সবগুলা একসাথে না রেখে আলাদা আলাদা ফোল্ডারে রাখবো, যাতে আমাদের এগুলো ম্যানেজ করতে সুবিধা হয়। বুঝছেন? জি ভাই। তাহলে আমরা রিসোর্স ফোল্ডারে ঢুকি। রিসোর্স ফোল্ডারে ঢোকার পর একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার নাম, প্রথম ফোল্ডার নাম ইমেজ। এখানে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমাদের ওয়েবসাইটে যত সব ইমেজ থাকবে তত ইমেজগুলো আমরা এই ইমেজ ফোল্ডারে রাখবো। বুঝছেন? তারপর আরেকটা ফোল্ডার বানাই। ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের নাম দিয়ে CSS, কারণ আমাদের ওয়েবসাইটে যত সব CSS ফাইল থাকবে তা এই ফোল্ডারে থাকবে। আরেকটা ফোল্ডার মানে JS, মানে যত সব জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকবে এই ফোল্ডারে আমরা রাখবো। যদিও জাভাস্ক্রিপ্টে আমরা এখনো কাজ করি নাই, মানে ফিউচারে করবো আর কি, জাস্ট প্রজেক্ট স্ট্রাকচারটা দেখেন আর কি। তারপর আমরা CSS এর ভিতরে আমরা আমাদের style.css ফাইলটা রাখবো। বুঝছেন? তাহলে আমরা CSS এর ঢুকি, cd css, তারপর একটা ফাইল ক্রিয়েট করে ফাইলের নাম হবে style.css। এই আমাদের style.css ফাইলটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা ভাই, আমি এখানে কমান্ড লাইন দিয়ে করতেছি, আপনি তো উইন্ডোজ ইউজ করেন না, আপনি এগুলো ম্যানুয়ালি করতে পারবেন। বুঝছেন? ওই তো। তারপর আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা ওপেন করব। আমাদের প্রজেক্ট ফাইলটা হচ্ছে বেসিক্যালি এই যে 6 ক্লাস, এটার ভিতরে আমাদের রুট ফাইল হচ্ছে index.html। তারপর এটা হচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার, যত সব ওয়েবসাইটের রিসোর্স থাকবে তার সবগুলো এই রিসোর্স ফোল্ডারের ভিতরে থাকবে। সো আমরা 6 ফোল্ডারটাকে বেস করে ওপেন করি। আচ্ছা, তাহলে আগেরটা কাটে দেই। বিএস কোড ওপেন করতে হলে আমাদের কোড হচ্ছে, আচ্ছা আমি একদম ডাইরেক্ট এটা কেটে দিই। বিএস কোড ওপেন করার জন্য আমাদের কোড হচ্ছে CODE স্পেস তারপর ডট। আপনি যে ফোল্ডারে যাবেন ওই ফোল্ডারে গিয়া এই কোডটা যদি রান করেন তাহলে আপনাকে ডাইরেক্ট বিএস কোডে ওই ফোল্ডারটা ওপেন করে দেবে। বুঝছেন? এই যে আমাদের ফোল্ডারটা ওপেন হয়েছে, ফোল্ডারে index.html আর রিসোর্স নামে একটা ফোল্ডার আছে। সো আমরা index.html টেমপ্লেটটা নিয়ে নিলাম। তারপর একটা টাইটেল দিয়ে টেমপ্লেট, TMPLATE টেমপ্লেট। টেমপ্লেটের টাইটেলের নিচে আমাদের style.css, মানে আমাদের CSS টাকে লিংক করতে হবে। লিংকে আমাদের CSS ফাইলটা এখন কোথায় আছে? আগে তো আমরা ডাইরেক্ট কি করতাম, style.css দিয়ে দিতাম, কারণ আমাদের সেম রুটে ছিল। এখন তো আমাদের সেম রুটে নাই, দুটো ফোল্ডারের ভিতরে আছে। ফোল্ডারগুলো কি কি? প্রথম হচ্ছে রিসোর্স, তারপর হচ্ছে CSS, তারপর হচ্ছে style.css। বুঝছেন? হ্যাঁ। এই দেখেন আমাদের CSS ফাইল লিংক আছে কিনা। আমরা একটা কালার দিয়ে দিই, বডি বেজি রেড দিয়ে দেই। ফায়ারফক্স ওপেন হয়ে গেল। এই ক্লাসটা কেটে দেই, ওপেন উইথ লাইভ সার্ভার গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের CSS ফাইলটা পাইছে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি। আচ্ছা, আমাদের CSS ফাইল কানেক্ট হয়েছে। এবার আমাদের কি লাগবে? আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ফন্টস লাগতে পারে, তাই না? আপনাদের তো ফন্টস কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাইছি, মনে আছে? হ্যাঁ ভাই। বলুন তো, আমাদেরকে ফন্টস ইউজ করার জন্য কোন সাইটে যেতে হবে? যে ফ্লোট ফ্রন্ট, গুগল ফ্রন্টে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, গুগল ফন্ট। এসব সাইট আপনি কি বলে বুকমার্ক করে রাখবেন, GOOGLE গুগল ফন্ট। ঠিক আছে, এগুলো তো সবসময় কাজে লাগবে। যে গুগল ফন্টে যাব, তো আমরা সবসময় কয়েকটা ফন্ট ইউজ করব, কারণ সব PHP তে সব ফন্ট দেওয়া থাকে বাই ডিফল্ট। যেমন বিভিন্ন, মানে এগুলোকে পপুলার ফন্ট বলা হয়, যেমন রোবোতো, পপিন্স, আরো কয়েকটা ফন্ট আছে।
তারপর ওপেন সেন্স এগুলো হচ্ছে আপনার কমন, আবার হচ্ছে লেতো মানে এগুলো সবাই ইউজ করে আর কি। সো আমরা মনে করেন আমাদের এই ওয়েবসাইটে অথবা আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে রোবোতো ফ্রন্টটা ইউজ করব। সো আমরা রোবোটোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখন ফন্ট ফ্যামিলি সিলেক্ট করব, সরি ফন্ট ওয়েট। আমরা ফন্ট ওয়েটগুলো আমরা মনে করেন ফন্ট ওয়েট 300 নিলাম, তারপর 300 করে 400, 400 করে 500, তারপর হচ্ছে 700 নিছি, বুঝছেন? ফন্ট ওয়েট তো বুঝেন যে ফন্ট মানে গাঢ় চিকন করার জন্য আর কি, বুঝছেন? জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো এগুলো সিলেক্ট করে নেবেন, তারপর ওই অনুসারে আপনাকে একটা সিরিয়াল দেবে। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, হ্যালো ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখতে গুড। এই সিরিয়ালটা আপনি কপি করবেন, কপি করার পর আপনার স্ট্যান্ডার্ড সিএসএস এর উপরে দিবেন, কারণ স্ট্যান্ডার্ড সিএসএস এ আপনি সব ধরনের মডিফাই করবেন, তাই এটা সবসময় নিচে রাখবেন যাতে মডিফাইগুলো প্রায়োরিটি বেশি হয়। তো সেই স্ট্যান্ডার্ড সিএসএস এর উপরে দিবেন। এই যে আমাদের ফন্টস পাইছে, ফন্টসের পর এটা আবার কি আসলো, আচ্ছা এটা ভুলে কপি করা হয়েছে, আচ্ছা যাই হোক। এই যে আমাদের ফন্টস এরকম একটা লিংক পাবেন, এটা কপি করবেন। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলি প্রপার্টিটাকে কপি করবেন। যেহেতু আমাদের বডির প্রত্যেকটা এলিমেন্ট আমরা সেম ফন্ট ফ্যামিলি চাইতেছি, তাহলে আমরা বডিটাকে এটা ডিপেন্ড করে দিতে পারি বডি ফন্টস ফ্যামিলির রোবোটো, আর এটার ব্যাকআপ হিসেবে থাকবে sans serif। মানে সমস্ত জায়গায় এখন ফন্টস ফ্যামিলি এটা পাবে, বুঝছেন? তারপর আমাদের ওয়েবসাইটে কি লিখতে পারে, ফন্ট অসাম। সো আমরা ফন্ট অসামটা নিয়ে আসে আগের প্রজেক্ট থেকে। আচ্ছা আগের প্রজেক্ট ওপেন করি, গুগল থেকে নিয়ে আসলাম রেখেতে কথা ভিউ ইন্সপেক্ট, এই যে ফন্ট অসাম। ফন্ট অসাম হিসাবে তো দেখেন আমাদের মোটামুটি একটা টেমপ্লেট হইলো আর কি। এখন আপনি কি করবেন, এরকম আপনি একটা টেমপ্লেট বানাবেন, তারপর টেমপ্লেটটা এক জায়গায় রেখে দেবেন। এখন প্রত্যেকটা প্রজেক্ট করার সময় এই টেমপ্লেটটাকে কপি করে কাজ করবেন, বুঝছেন? কারণ যদি এরকম একটা টেমপ্লেট না বানান, আপনাকে প্রত্যেকটা প্রজেক্টে এই সেম কাজটাই করতে হবে। একটা index.html ক্রিয়েট করতে হবে, style.css এগুলো লিংক আপ করতে হবে, তারপরে ইমেজ জেএস এগুলো নিতে হবে, বুঝতে পারছেন? হ্যালো জি ভাই বলেন। আচ্ছা আপনি কি কথা শুনতে পাচ্ছেন না নাকি? আপনার কি বলে মাইক মিউট করে রাখেন কেন? মিউট অন করেন। না ঠিক আছে ভাই বলেন। না এখানে তো আমরা ভার্সিটির কোনো ক্লাস করতেছি না, তো যে ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড হলে প্রবলেম। আপনি কি বলে মাইক্রোফোন ওপেন করে রাখেন, কারণ আপনি রেসপন্স না দিলে তো আমি তো বুঝবো না যে আপনি বুঝতেছেন কিনা। আর আপনি না বুঝলে মানে বলবেন যে আমি বুঝতেছি না, এটা আবার বলেন, অথবা অন্যভাবে বোঝানোর ট্রাই করেন, বুঝছেন? রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন কিনা। আসলে ওই রুমের হ্যাঁ ভাই এন্ডার্স তো ওদের জন্য একটু জানা চলে গেছে এখন বলে। আচ্ছা ঠিক এই জন্য আছে, মাউথ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এত ফর্মালিটি ফলো করতে হবে না, জাস্ট জি এই তো। তারপর আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কমন কিছু প্রপার্টি থাকে যেগুলো দিতে হয়। ধরুন তো কমন প্রপার্টিগুলো কি কি, যেগুলো আমরা গ্লোবাল সিলেক্টরে দিই। যে বর্ডার সাইজিং, হ্যাঁ মার্জিন, হ্যাঁ বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিন জিরো, পেডিং জিরো। কারণ আমরা বাই ডিফল্ট একটা রিসেট করে নিই যে সমস্ত কিছুর মার্জিন শূন্য হবে, প্যাডিং শূন্য হবে, আর বক্স সাইজিং বর্ডার বক্স হবে, বক্স সাইজিং বর্ডার বক্স। আর প্রত্যেকটা বডিতে আমাদের এই ফ্যামিলি পাবে, বুঝছেন? আপনি এরকম একটা টেমপ্লেট বানিয়ে রাখবেন, টেমপ্লেট বানিয়ে আপনি গিটহাবে অথবা মানে গিটহাবে রাখতে পারেন,
পরে আপনার আপনার প্রয়োজন মতো গিটহাব থেকে ডাউনলোড করে মানে কোনো প্রজেক্ট স্টার্ট করতে পারবেন আর কি, বুঝছেন? আচ্ছা আমার সাইটটা এটা দেই সোর্স টেমপ্লেট, ঠিক আছে, লেআউট ওটা দেই। আচ্ছা তাহলে আমরা এখন এই সাইটটা ডিজাইন করব। আচ্ছা আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে সর্বপ্রথম আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যে আমরা ওয়েবসাইটটা কিভাবে দিয়ে শুরু করতে পারি। কারণ হুট করে কাজ করলে তো মানে মানে কাজ করতে থাকবো, পরে দেখা যাবে আমাদের কোনো অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে না, বুঝছেন? এই যে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের ন্যাভবার অথবা হেডার, বুঝছেন? এটাকে আমরা HTML5 এর ভাষায় বলবো ন্যাভবার, বুঝছেন? একটা ন্যাভ নামে একটা ট্যাগ আছে, ওই ন্যাভ ট্যাগের ভিতরে এই ন্যাভবারটা বানাবো। আমাদের ন্যাভের ভিতরে কি আছে, একটা লোগো আছে, তারপর এটাকে বলা হয় হিরো সেকশন। ওয়েবসাইটের দ্বিতীয় সেকশনটাকে বেসিক্যালি হিরো সেকশন বলে, হিরো অথবা ব্যানার সেকশন, বুঝছেন? হিরো অথবা ব্যানার সেকশন। আর প্রত্যেকটা ব্যানার অথবা হিরোতে একটা S1 ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে SEO ফ্রেন্ডলি, বুঝছেন? আপনার ওয়েবসাইটের পেজে মানে প্রত্যেকটা পেজে একটা S1 ট্যাগ থাকতেই হবে, সেটা আপনি কোথায় রাখবেন, হিরো সেকশনে, বুঝছেন? হিরো সেকশন, তাহলে এটা আমাদের হেডার গেল অথবা ন্যাভবার গেল, আর এটা হচ্ছে আমাদের হিরো সেকশন গেছে। তারপর এটা আমাদের সেকেন্ড সেকশন, থার্ড সেকশন আর ফোর্থ সেকশন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা সেকশনে 3টা করে কলাম আছে, মানে প্রত্যেকটা না মানে ম্যাক্সিমাম সেকশনে। এই যে এখানে এই সেকশনে 3টা করে কলাম, এখানে এটা মনে করেন সার্ভিস সেকশন, এখানে 3টা করে কলাম, আর কি 3টা করে কলাম আছে। তাহলে আমাদের বেসিক্যালি কল 30 লাগবে, বুঝছেন? আপনি আরেকটা কাজও করতে পারেন, এভাবে কল 25, কল 30, কল 50, কল 70 এগুলা করে আপনি আপনার মেইন টেমপ্লেটে রাখতে পারেন। কারণ আপনার প্রত্যেকটা আপনি তো বলতে পারেন না যে আপনার কোন ধরনের কলাম লাগবে, তাই আগে থেকে এগুলো করে রাখলেন, পরে যাতে আর না করার লাগে আপনি জাস্ট ক্লাস করাই আছে, আপনি জাস্ট এগুলোকে ইউজ করবেন, বুঝছেন? মানে এটাকে বলা হয় কোড রিইউজেবিলিটি, মানে আপনার প্রত্যেকটা কোড এক কোড বারবার না লিখে এক কোডকে বারবার ইউজ করে আর কি। সো আমরা এখন প্রথমে HTML মার্কআপ করব যে হেডারটাকে আমরা কিভাবে করতে পারি। ওকে ফাইন, সো আমরা স্টার্ট করি। আমরা প্রত্যেকটা কাজ কমেন্ট দেওয়া করব, বুঝছেন? যাতে অন্য ডেভেলপার আপনার কোড দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা কি। সো এটা হচ্ছে হেডার, HEADER, হেডার মানে ভুল হয়েছে। ওকে ফাইন, হেডার স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাই? আমি এখন VS কোডে আছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা ন্যাভ ট্যাগ নেব। আচ্ছা আরেকটা জিনিস ফলো করছেন, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু একটা কন্টেনারের ভিতরে আছে, এটা ফলো করছেন? মানে আমরা কন্টেন্টটা প্রত্যেকটা সেকশন কন্টেন্ট কিন্তু একটা কন্টেনারের ভিতরে আছে, দেখছেন? আপনি চাইলে কন্টেনারটা একটা, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে মানে প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টেনার থাকেই, আপনি কন্টেনারটাকে আপনি কমন ক্লাসের মধ্যে রাখতে পারেন। মনে করেন কন্টেনার আর কন্টেনারের উইথ হচ্ছে উইথ WDS উইথ 1040 পিক্সেল, মার্জিন 0 অটো। এখানে 1040 পিক্সেল কেন দিছি এগুলো বুঝাবো আমরা রেসপন্সিভ করার সময়, মানে মিডিয়া করে ইউজ করার সময়। এখানে 1040 কেন দিলাম, আমি তো ইচ্ছে করলে 1240 দিতে পারতাম, এবার আরো কম বেশি দিতে পারতাম। বলে রেসপন্সিভ করা মিডিয়া করে যে সময় দেখবো ওই সময় বলবো আর কি। সো কি করলাম, এখানে একটা ন্যাভবার নিলাম, ন্যাভবারের ভিতরে হবে আমাদের ন্যাভটা একটা কন্টেনারের ভিতরে আছে। সো আমরা কন্টেনার CONTAINER কন্টেনার ক্লাস নিলাম। তারপর কন্টেনারের ভিতরে কি আছে, আমাদের লোগো আছে। যেহেতু একটা কলাম তাই আমরা এখানে কোনো কলাম আর দিলাম না। সো একটা ক্লাস নেই যে লোগো কি দেওয়া যায়, লোগো বক্স দিলাম আমার ইচ্ছা মতো, আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে কি বলে, যেহেতু এখানে আমাদের লোগো আছে তাই আমরা এখানে লোগো দিচ্ছি। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যত সব ইমেজ আছে তাই আমি এগুলো আমি আমার গিটহাব থেকে ডাউনলোড করে রাখছি।
এই যে ডাউনলোড ডাউনলোড স্ক্রিপ্ট, এই যে রিসোর্স, এই যে দেখেন আমি ওইভাবে ফোল্ডার করে রাখি index.html, তারপরে রিসোর্স, সিএসএস, ফন্টস, ইমেজ। ইমেজেসের ভিতরে আমাদের সব ইমেজ আছে। আমি এগুলো কপি ডেস্কটপ, ক্লাসরুম, 6 ক্লাস, রিসোর্স, ইমেজ, এই ইমেজের ভিতরে পেস্ট করে নিয়ে আসলাম, বুঝছেন? এগুলো আমি আপনাদের দিয়ে দেবো, এগুলো নিয়ে টেনশন করেন না। আমি গিটহাব অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিন, বুঝছেন? হ্যালো, প্রবলেম নাকি? একটা সমস্যা নেই, আমরা এখানে HTML মার্কআপ করে রাখি। ইমেজ ডট logo resource resource image logo contact tag. This is an image. I am a see it is an image class logo. হ্যালো, জি ভাই বলেন। আমি তো আপনার ডাকতেছি, আপনি কি ল্যাপটপের সামনে ছিলেন না? ওই কারেন্ট চলে গেছিল তো, মোবাইল ডাটাতে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে স্ক্রিন তো দেখতেছেন। মানে আজকে ক্লাসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি এবং লেআউটও শিখতেছি, যেটা সবসময় কাজে লাগবে। এই দেখেন এখানে আমরা কি করছি, প্রথমে একটা ন্যাপ ট্যাগ নিছি, এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি, কারণ এটা আমাদের ন্যাপবারের ভিতরে একটা কন্টেনারে নিছি, কারণ আমাদের কন্টেন্টগুলো একটা কন্টেনারের ভিতরে আছে। সো একটা কন্টেনার নিয়ে নিছি, তারপর কন্টেনারের ভিতরে একটা লোগো বক্স নামে একটা ডিপ নিছি, তারপর লোগো বক্সের ভিতরে একটা ইমেজ দিছি, ইমেজের ভিতরে আমাদের লোগোটা, ইমেজের লোকেশনটা দেখাই দিছি আর কি, বুঝছেন? তারপর ইমেজের একটা ক্লাস দিছি লোগো নামে, এখানে একটা অল্টার ট্যাগ দিছি, এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি। অল্টার ট্যাগ কেন দিছি, মনে করেন কোনো কারণে আপনার রিসোর্সে মানে অ্যাসেটে ইমেজটা নাই, এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু পাইছে এখন, দেখছেন? আচ্ছা মনে করেন আমরা ইমেজের পাথটা ভুল দিয়েছি অথবা কোনো কারণে আমাদের ইমেজটা নাই, এই যে দেখেন আমাদের অল্টার ট্যাগটা কিন্তু আছে, দেখছেন? কারণ অল্টার ট্যাগের কারণ হচ্ছে মনে করেন ইউজার বুঝতে পারবে যে এখানে একটা ইমেজ আছে, এটা কিসের ইমেজ, মানে দিস ইজ অ্যান ইমেজ অথবা দিস ইজ এ লোগো, মানে আপনি ইমেজের একটা ডেসক্রিপশন দিবেন আর কি, যদি মানে কোনো কারণে ইমেজটা যদি না পায়, বুঝছেন? এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আপনি ওয়েবসাইট এইভাবে ডিজাইন করবেন, বুঝছেন? সো আমাদের মার্কআপ মোটামুটি হয়েছে, এখানে বেশি কিছু না, জাস্ট একটা লোগো আছে। আমরা এখন এরকম ভাবে করব, লোগো এই হেডারটাকে এরকম ভাবে ডিজাইন করব। আচ্ছা, তারপরে আমি একটা এক্সটেনশন ইউজ করি কালার পিকার নামে, আপনি মানে সরি কালার জিলা এক্সটেনশনটা দিয়ে আপনি ওয়েবসাইটে যে কোনো জায়গার কালার কপি করতে পারবেন আর কি। কালার জিলা আপনি এক্সটেনশনটার নামে নিয়েন। এই যে দেখেন আমাদের নেটবারের কালারটা এখন আমরা কপি করার চেষ্টা করি, দেখি কালার পিকার, এই যে নেটবারের কালার কপি করছি। আমরা style.css এ যাই, তারপর আমরা এখানে আমরা style.css এর কমেন্ট দিয়ে কাজ করি, যাতে অন্য ডেভেলপার কোড দেখে বুঝতে পারে। এখানে কমেন্ট দিই নেটবার নেটবার, নেটবারের ভিতরে কি আছে, প্রথমে আমাদের একটা নেপ ট্যাগ আছে, নেপ ট্যাগের কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, যেটা আমরা কপি করে আনছি, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। তারপরে একটা প্যাডিং, আমাদের প্যাডিং প্যাডিং, এখানে বলুন তো প্যাডিং আপনি কিভাবে দিবেন, মানে এখানে প্যাডিং এর প্রপার্টি, হ্যাঁ ভাই
এই কথা বুঝতে padding। পারতেছেন? হ্যাঁ, প্যাডিং আমরা কোথায় কোথায় দেব, মানে কোন কোন সাইডে দেব, মানে কোন কোন সাইড বলতে টপ বটম লেফট রাইট, এই সাইডের মধ্যে কোন কোন সাইডে আমরা প্যাডিং দেব বলেন তো? টপ বটম। টপ বটম এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা এখন এই সাইডটাকে খুব ক্লোন করবো আর কি। আমরা এখন টপ বটমে প্যাডিং দেব। টপ বটমে দেওয়ার জন্য আমাদের যে কোনো দুইটা প্রপার্টি ইউজ করতে হয়। মনে করেন টপ বটমে প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল আর লেফট রাইট 0। কি অবস্থা? আচ্ছা 10 পিক্সেল কমেও হয়ে গেছে, 50 পিক্সেল দেই। ঠিক আছে, 50 পিক্সেলও চলে, ঠিক আছে না? ওকে, আর একটু বাড়াই দিয়ে যাবে একদম খুব যাতে দেখায়। 18 পিক্সেল দেই। ওকে ফাইন, দ্যাট সাউন্ডস গুড। সো দেখেন আমাদের হেডার পার্টটা মোটামুটি কমপ্লিট। সো আমরা এখানে এই হিরো সেকশনে যাব, বুঝছেন? হিরো সেকশন। সো আমরা নেভ বারের ভিতরে মানে নেভ শেষ করার পরে আরেকটা কমেন্ট করবো, কমেন্টের হবে হিরো সেকশন। হিরো সেকশন আমরা প্রত্যেকটা সেকশনকে মানে প্রত্যেকটা সেকশনে শুরু করার আগে প্যারেন্ট ক্লাসটাকে আমরা সেকশন ট্যাগ দিয়ে শুরু করবে। সেকশন, বুঝছেন? এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি সেকশন। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে সেকশন না দিয়ে ডিভও দিতে পারতেন, বুঝছেন? কারণ যেহেতু এটা একটা সেকশন তাই আমরা এটাকে মানে অন্যভাবে ডিফাইন করে দিয়েছি সেকশন ক্লাস দিয়ে। সেকশনের ভিতরে একটা ক্লাস নেব। কি ক্লাস নেওয়া যায়? হিরো সেকশন, যেহেতু এটা হিরো সেকশন। এসইসি ION। আর প্রত্যেকটা প্যারেন্ট ক্লাসের একটা ইউনিক আইডি দিয়ে রাখবেন যাতে পরে প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন। হিরো সেকশন, হিরো সেকশন। আচ্ছা ক্যামেল কেস না দিয়া ক্যামেল কেস দেই। হিরো সেকশন। আমাদের হিরো সেকশনের ভিতরে কি আছে? প্রথমে একটা কন্টেইনার আছে। কন্টেইনার তো প্রত্যেক জায়গায় আমাদেরকে দিতে হবে কন্টেইনার। তারপর কন্টেইনারের ভিতরে আমাদের কি আছে? কন্টেন্ট আছে। এই যে এটা, এগুলো আমাদের কন্টেন্ট না, কি আছে? কন্টেন্ট আছে। কন্টেন্ট, কন্টেন্ট একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে আমাদের কি আছে? S1। S1 নাম হচ্ছে strictRict, স্ট্রিক্ট। স্ট্রিক্টের নিচে কি আছে? S1 এর নিচে আমাদের একটা বর্ডার আছে। আচ্ছা এটা আমরা একটা স্পেন ট্যাগ নিয়ে নেই, পরে এটাকে ডিজাইন করব। এটার একটা ক্লাস নিয়ে নেই। ক্লাস কি দেওয়া যেতে পারে? ও ও ও আচ্ছা আফটার হেডিং, আফটার হেডিং নামে একটা ক্লাস দিলাম যাতে আমাদের বুঝার সাপেক্ষে হয় যে আমরা এই ক্লাসটা কেন ডিফাইন করছি। তারপর আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে স্পেনের নিচে। আমরা প্যারাগ্রাফটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তারপর প্যারাগ্রাফের নিচে আমাদের একটা বাটন আছে। বাটনের জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। তারপর একটা ক্লাস নেব, আমাদের প্রত্যেকটা বাটনের জন্য বাটন ক্লাস নেব। যেহেতু এটা আমাদের হিরো সেকশনের বাটন, যাতে আমরা হিরো সেকশনের বাটনের জন্য স্পেসিফিকভাবে কাজ করতে পারি তাই আমরা আরেকটা ক্লাস নেব। ক্লাসের নাম দেই হিরো বাটন, হিরো BTN। ওকে ফাইন। বাটনের ভিতরে আমাদের কন্টেন্ট হচ্ছে কি? কল টু অ্যাকশন নাকি? হ্যাঁ, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। এই যে আমাদের HTML ট্যাগ মানে ডিজাইন মোটামুটি হচ্ছে স্ট্রাকচারটা। সো এখন আমরা এটাকে CSS দিয়ে ডিজাইন করব। সো আমরা style.css এ যাই। style.css এ যাওয়ার পর এখানে একটা কমেন্ট করব, হিরো সেকশন। তারপর যেটা আইডি নিচে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কারণ এটার আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। ব্যাকগ্রাউন্ড কালার থাকলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিতাম। যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তাই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দিতে হবে। তারপর ইমেজের পাথটা বলে দিতে হবে যে ইমেজটা কোথায় আছে। URL, তারপর হচ্ছে // তারপর হচ্ছে ইমেজেস, তারপর ইমেজের নাম হচ্ছে banner.png।
কি অবস্থা আসছে, এই যে ইমেজটা আসছে খুবই খারাপ অবস্থা, তো সমস্যা নাই। তারপরে ইমেজ সাইজ, আই না ইমেজ সাইজ না, ব্যাকগ্রাউন্ড সাইজ BACK, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, আমাদের ইমেজটা কভার ভাবে থাকবে। ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার, BG রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আচ্ছা ভাই, একটা জিনিস মনে রাখবেন, আপনি যে সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন আপনাকে এই 4টা প্রপার্টি দিতেই হবে, বুঝছেন? ইমেজ ইউজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, বুঝছেন? এই 4টা প্রপার্টি দিতে হবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের হিরো সেকশনের একটা হাইট দিতে হবে, হাইট 100 BS থেকে 100 BS দিয়ে দেখি কি অবস্থা। 100 BS বেশি হয়ে যাচ্ছে, 80 BS দেই, 80 BS, 82 BS দেই, না 85 would be great। এইটা আবার কি স্ক্রল বার নাকি? আচ্ছা ঠিক আছে, 82 BS, 88 দেই, দেখি যায়। ঠিক আছে, আমরা একটু স্ক্রল করা যায়, 86 দেই। আচ্ছা, আমাদের টেক্সটগুলো সেন্টার আছে, তাই টেক্সট অ্যালাইন, কোয়ান্টিটিগুলো সেন্টার থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। ওকে ফাইন, টেক্সট অ্যালাইন সেন্টারে আছে। আচ্ছা, আমরা এটা না করে ব্যাকগ্রাউন্ড এখানে হাইট, স্পেসিফিক হাইট না দিয়ে আমরা কন্টেন্টটা হাইট দেব। কন্টেন্টটা হাইট দেওয়ার জন্য আমরা কন্টেন্ট ক্লাসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য হিরো সেকশন, আরও হিরো সেকশনের ভিতরে আমাদের কন্টেন্ট ক্লাস আছে। কন্টেন্ট ক্লাসে কি দেওয়া আছে? প্যাডিং পুরো নিচ হবে, উপরে হবে 100 পিক্সেল, টপ বটন 100 পিক্সেল, লেফট রাইট 0, সেট 100 পিক্সেল প্যাডিং, নাকি মার্জিন সেকশন ফাইলের মতো। ভাই আপনার নেটে কি পুরো সমস্যা? ভাই কারেন্ট চলে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ভিডিওতে রেকর্ড হচ্ছে, আপনি দেখতে পাবেন, ওটা নিয়ে প্যারা নিয়ে না। এখন মানে আপনার মোবাইল ডাটাতে কি প্রবলেম? ভাই মোবাইল ডাটাতে কি প্রবলেম? মোবাইল নেটের সমস্যা হচ্ছে, স্লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি জাস্ট আপনি আচ্ছা এখন জাস্ট হিরো সেকশনটাই দেখাবো, আর নেক্সট ক্লাসে বাকি সেকশনগুলো দেখাবো। প্যাডিং বটন 250। আচ্ছা ঠিক আছে, এখন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আগে ডিজাইনটা করে তারপর আপনাকে বোঝাবো যে কেন কোনটা ইউজ করছে, বুঝছেন? ফন্ট সাইজ আপনি জাস্ট দেখে যান। এখন 40 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হ্যাশ এফেক্ট, after heading ACADING, after heading height 2 pixel, BG red with 50% margin 0 auto। আসতেছে না এখানে after heading।
ব্যাকগ্রাউন্ড কেন হবে বর্ডার 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 1 পিক্সেল সলিড রেড কন্টেন্টটা রেখে দিই আচ্ছা ভাই এখানে মার্কআপটা বুঝছেন যে হিরো সেকশনের হ্যাঁ ভাই কিছুটা বুঝছি, ভিডিও দেখতে হবে, আমি তো পিছে ফিরে গেছি একটু। আচ্ছা ঠিক আছে আমি আবার রিক্যাপ করতেছি এখানে আমরা কি করছি প্রথমে আমরা একটা সেকশন নিয়েছি কারণ এটা আমাদের একটা সেকশনের নাম দিয়েছি হিরো সেকশন তারপর সেকশনের ভিতরে কন্টেনার দিয়েছি কারণ আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কন্টেনারের ভিতরে থাকবে তারপর একটা ক্লাস নিয়েছে কন্টেন্ট ক্লাস নিয়েছে কারণ আমাদের এই কন্টেন্টগুলো একটা মানে এই কন্টেন্টগুলোর একটা প্যারেন্টের ক্লাস নিয়েছি ওটা ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট দিয়েছি বুঝছেন তারপর হচ্ছে আমাদের S1 আছে একটা স্পেন নিচে একটা দেওয়ার জন্য যদিও এটা না নিলেও হয়তো সেটা হচ্ছে বর্ডার বটন দেবো তারপর একটা কন্টেন্ট নিয়েছে প্যারাগ্রাফ তারপর একটা বাটন নিয়েছি কল টু অ্যাকশনের জন্য বুঝছেন তারপর আমি ভুলে গেছি নিচে আমাদের একটা আছে পন্টসমের আইকন আছে এই আইকনের নাম হচ্ছে অ্যাঙ্গেল ডাউন ANGL অ্যাঙ্গেল ডাউন তো মনে হয় দাঁড়ান সার্চ দিয়ে দেই আচ্ছা এই যে হ্যাঁ অ্যাঙ্গেল ডাউন ঠিক আছে আইকনটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি এটা দেখেন আমাদের মার্কার আপটা কিন্তু এরকম ভাবে চলে আসছে হ্যাঁ এটাতে এটাকে একটা ডিবের মধ্যে নেই কারণ এটা হচ্ছে আচ্ছা ডিবের আগে বলি আচ্ছা বলুন তো এটা পাশাপাশি কেন আসছে বাটনের পাশাপাশি এটা কেন আসছে এইটা এর আগে বাটনটা হ্যাঁ ইনলাইনে ছিল, এটা কি ইনলাইনে? হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমাদের অ্যাঙ্কর ট্যাগে ইনলাইন ট্যাগ আর আই ট্যাগে হচ্ছে ইনলাইন ট্যাগ তাই এটা পাশাপাশি চলে আসছে তাই আমরা ডিবের ভিতরে নিয়ে নিই কারণ ডিপ হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট এই যে দেখেন এখন নিচে চলে আসছে সো বুঝছেন হ্যাঁ সো এখানে কি করছি আমি হিরো সেকশনে একটা ইমেজ দিছি ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর ইউআরএল মেথডের ভিতরে ইমেজের পাথটা বলে দিছি তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট টেক্সট এলিমেন্ট সেন্টার দিয়ে আমরা কন্টেন্টগুলো যাতে সেন্টারে চলে যায় আর কালার সাদা কারণ প্রত্যেকটা কন্টেন্টের কালারে সাদা বুঝছেন আপনি এটা মনে রাখুন যে সময় ইমেজ ইউজ করবেন আপনাকে চারটা প্রপার্টি দিতেই হবে বুঝছেন তারপর হচ্ছে হিরো সেকশন প্যাডিং কন্টেন্ট আপাতত একটা স্ট্রাকচার করার জন্য আমরা প্যাডিং টপ দিয়েছি 180 পিক্সেল আর প্যাডিং বটম দিয়েছি 250 পিক্সেল তারপর হিরো সেকশনের হিরো কন্টেন্টের S1 এর ফন্ট সাইজ দিয়েছি 46 পিক্সেল 46 পিক্সেল কি ছোট হয় সেটা তো আরো বড় তাহলে 56 পিক্সেল দিয়ে দেই 56 পিক্সেল ঠিক আছে এখন ঠিক আছে তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিছি আচ্ছা বলেন তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কেন দিছি এটা দিলে কি হয় এটা ওই যে ছোট হাতের গুলো বড় হাতের হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম আমরা যে ক্যারেক্টারে দিই এগুলো আপার কেস ভাবে নেওয়া যায় আর এটাকে কাটা দিই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এতটুকু ডিজাইন হয়েছে তাই আমরা এখন S1 এর নিচে একটা বর্ডার বটম দেব S1 এর নিচে একটা বর্ডার বটম দেব বর্ডার বটম 1 পিক্সেল সলিড SOLID আগে একটা কালার দিয়ে দেয় রেড কালার যে পাইছি কিনা it should work so border radius কেন border bottom এই যে border bottom চলে আসছে কিন্তু এটা তো পুরো ব্লক লেভেলের কারণে পুরোটাই পাইয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটাকে আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারি আচ্ছা ঠিক আছে এটা পরে দেখতেছি আগে তাহলে আমরা বাটনটার কাজ করি তো বাটন আমাদের একটা কমন ক্লাস আমরা কমন ক্লাসগুলো উপরে লিখব যেমন বাটন ক্লাসের মধ্যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ যেহেতু দিছি অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট আন্ডারলাইনটা চলে আসতেছে মানে টেক্সটের ডেকোরেশন হ্যাঁ টেক্সট ডেকোরেশন হবে নাল প্রত্যেকটা বাটনের একটা কমন প্রপার্টি থাকবে প্যাডিং টপ বাটন থাকবে 15 পিক্সেল লেফট রাইট থাকবে 25 পিক্সেল প্রত্যেকটা বাটনের সেম প্রপার্টিগুলো থাকবে
তারপর যেহেতু এটা অ্যাঙ্করটা ইনলাইন এলিমেন্ট, এটাকে ইনলাইন এলিমেন্টকে আমরা প্যাডিং মার্জিন পাওয়ার জন্য ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক কীভাবে করতে পারি? ডিসপ্লে ইনলাইন ব্লক। এই দেখেন এখন মার্জিন প্যাডিংগুলো ঠিকভাবে পাইছে, এই যে মার্জিন পাইছে। তারপর আমাদের এখন হিরো বাটন, যেহেতু আমাদের হিরো সেকশনের এই বাটনটা স্পেসিফিক, এই বাটনটাকে আমরা ডিজাইন করবো যে হিরো সেকশনের ভিতরে আমাদের হিরো বাটন BTN। এই যে দেখেন এটা কেন নেস্টেড ক্লাস দিয়েছে, আমাদের হিরো সেকশনের ভিতরে আমাদের হিরো বাটন আছে, হিরো বাটনকে আমরা এখন ডিজাইন করব। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস বর্ডার 1.5 পিক্সেল সলিড রেড কালার দেই। আমাদের তো আচ্ছা রেড কালার হয়েছে, রেড কালার হবে না, এটা হবে আমাদের ব্লু কালার। আচ্ছা আমরা ফ্ল্যাট UI থেকে একটা কালার নিয়ে আসি সুন্দর দেখে, এক্স্যাক্টলি আমাদের এই কালারটাই। আর এর স্পেসিফিক প্যাডিং হবে 10 পিক্সেল, উপর নিচ 10 পিক্সেল আর ডান বামে 30 পিক্সেল। এই দেখেন মোটামুটি কিছু একটা হয়েছে, মানে ওটার মতো হয়েছে। এর কালার হবে সাদা, কালার #FFF। আর মার্জিন টপ হবে 20 পিক্সেল। এই যে মার্জিন টপ 20 পিক্সেল নিয়ে নিছে। আর হিরো সেকশন ভিতরে আমাদের একটা পি আছে, পি ট্যাগের একটা মার্জিন দেওয়া যায়। মার্জিন উপর নিচ যাবে 5 পিক্সেল, ডান বামে 0, যাতে একটু ডিসটেন্স ক্রিয়েট হয়। এই যে ডিসটেন্স হয়েছে। আচ্ছা আমাদের এখন এটার কাজ করতে হবে আই ট্যাগটা। সো আই ট্যাগটা যদি স্পেসিফিক ভাবে পায় তাহলে আমরা কি করতে পারি, হিরো সেকশনের ভিতরে একটা আই আছে। এই যে এটা আমি কিভাবে নিছি, এই যে হিরো সেকশনের ভিতরে এই ক্লাসের ভিতরে একটা আই ট্যাগ আছে, এটাকে ডাইরেক্ট আমি সিলেক্ট করছি। এটার ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, যাতে একটু বড় সহ দেখা যায়। এই যে একটু বড় হয়েছে। এটা হচ্ছে মার্জিন টপ কত দেই, মার্জিন টপ 30 পিক্সেল দেই। এটা উপর থেকে 30 পিক্সেল দেবে, কিন্তু হ্যাঁ 30 পিক্সেল নিচে আর একটু বেশি দেই, 35 পিক্সেল দেই, 35 পিক্সেল। আর ফন্ট ওয়েট দেই 400, যাতে একটু চিকন হয়। এই যে ঠিক আছে না। আর এদিক দিয়ে হচ্ছে মার্জিন প্যাডিং। এটা তো আমরা আপাতত প্রথমে দিয়েছিলাম না, প্রথমে যেহেতু আমাদের কন্টেন্ট ছিল না, সেটাকে এখন মার্জিন প্যাডিং। আর প্যাডিং উপর থেকে কমে দিয়ে উপরে 180 থেকে 150 দেই, আবার নিচে দেই 200 পিক্সেল। আচ্ছা আরেকটু কমাই, উপরে দেই 140 আর নিচে দেই 180। এই যে ঠিক আছে। এখন আমাদের সেম টু সেম ডিজাইন হয়েছে, তাই না? জাস্ট এখানে এটা ছাড়া এটা আমাদের হয়ে যাবে, ব্যাপার না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে। এখানে মার্জিন প্যাডিং আমি এখানে আন্দাজে দিতেছি না, এখানে এগুলো আমি এখানে মাইপে দিতেছি। প্রথমে 200 পিক্সেল দিয়ে দিই, দেখতেছি এটার মতো হচ্ছে কিনা। এইভাবে আপনি নিজে মেজার করে দিতে হবে। বুঝতে পারছেন? যে এখানে 200 পিক্সেল দিলে কিরকম হবে, 180 দিলে কিরকম হবে, এগুলো আপনি এভাবে দিতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে, আপনি ইনস্পেক্ট করে দিতে পারেন। ইনস্পেক্ট করবেন কিভাবে, আপনি মাউসের রাইট বাটন প্রেস করবেন, প্রেস করার পর দেখবেন একদম নিচে ইনস্পেক্ট দেখতে পাচ্ছেন। ইনস্পেক্টে ক্লিক করবেন, তারপর এটাকে ক্লিক করবেন। এই যে এলিমেন্ট, এটাকে বলে সিলেক্ট অ্যান এলিমেন্ট, মানে সিলেক্টেড এলিমেন্ট। এটাকে আপনি ক্লিক করবেন, তারপর আপনি এটাকে বড় করে, আমি জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় এটাকে ছোট রাখি, কাজ করতে সুবিধা হয়ে যাচ্ছে। আর ছোট রাখি, ইনস্পেক্ট, এটাকে নিচে নামাই। আচ্ছা আইফোন প্রো, আচ্ছা যাই হোক, এভাবে আপনি ইনস্পেক্ট করেও দেখতে পারেন। এই যে ইনস্পেক্ট করবেন, তারপর যে ক্লাসটাকে ইনস্পেক্ট করবেন ওটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ওই ক্লাসের সমস্ত প্রপার্টি এখানে দেখতে পাবেন। এই যে আমরা হিরো সেকশনে ক্লিক করছি, এই যে দেখছেন
এই রাইট সাইডে দেখেন হিরো সেকশনের সমস্ত প্রপার্টি চলে আসছে, বুঝছেন? আমরা যদি এখন কন্টেন্টকে সিলেক্ট করি, এই যে কন্টেন্টে গিয়ে কন্টেন্ট সিলেক্ট করি, এই কন্টেন্টের এইগুলো চলে আসছে আর কি। আপনি এখন এখান থেকে সরাসরি এখানে সরাসরি প্যাডিং কি বলে প্রপার্টি দিয়ে দেখতে পাবেন। এই যে মনে করেন আমি এখন এই প্যাডিং এর ভ্যালু বাড়াই দেই, এটা এখানে দেখা যেত আমার স্ক্রিনটা জাভাস্ক্রিপ্টে কাজ করার কারণে সিস্টেম করে রাখছে যাতে ছোট দেখা যায়। এখন এটা ঠিক করতে পারতেছি না, আপনি আপনার পিসিতে দেখতে পাবেন। আপনি এখানে সরাসরি লাইভ চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? আমরা তো এখানে কি করতাম 180 পিক্সেল দিতাম, মানে কোড এডিটর দিতাম, তারপর ব্রাউজারে আইসা দিতাম। এগুলো করা যায় কেন? এগুলো কি ওপেন সোর্স? কোনগুলা? মানে একজন একটা ওয়েবসাইট তৈরি করে রাখলো, আমি আবার চেঞ্জ করে দিতে পারতেছি। এগুলো তো সরাসরি চেঞ্জ হবে না, একদম ডাইরেক্টলি চেঞ্জ হবে না, জাস্ট আপনি দেখতে পারবেন। তারপর আপনি এটা যদি আবার রিলোড দেন আবার আগের মতো হয়ে যাবে আর কি, বুঝছেন? হ্যাঁ, এই তো আমি জাস্ট আপনাকে এটা দেখালাম আর কি, ইনস্পেক্ট দিয়ে আপনি লাইভ চেঞ্জ করতে পারবেন আর কি, একদম ব্রাউজারে থেকে। আর আমরা তো এমনিতে চেঞ্জ করি কিভাবে, কোড এডিটরে চেঞ্জ করার পর আমরা ব্রাউজারে আসি, আর এখানে আপনি জাস্ট ইনস্পেক্ট করে ডাইরেক্ট ব্রাউজারে চেঞ্জ করতে পারবেন, যাতে আপনি কি চেঞ্জ করছেন সেটা সরাসরিভাবে দেখতে পান। এই যে সো আমাদের হিরো সেকশন মোটামুটি ডিজাইন হয়েছে শুধু এটা ছাড়া। আচ্ছা, আমাদের এখানে পি ট্যাগটা দেখেন, এই পি ট্যাগটার ফন্ট আউট কিন্তু একদম থিন, এটা কেমন একদম চিকন, আমাদের এটা মোটা। সো আমরা এটা একটু চিকন করে নিই। এই যে আমরা হিরো সেকশনের ভিতরে পি নিছি, তার ফন্ট ওয়েট দিয়ে 400 দেওয়ার পর আচ্ছা আমাদের কি বলে রোবট ফন্টের 400 এরকমই থাকে, মানে এটা চিকন হলে যদি 100 দেই, ঠিক আছে এখন মোটামুটি হ্যাঁ চিকন হয়েছে। আপনি এই পয়েন্ট ওয়েট গুলো কিভাবে দিবেন? এই যে আমরা মনে আছে আমরা প্রথমে গুগল ফন্ট সিলেক্ট করার সময় কয়েকটা ফন্ট সিলেক্ট করছিলাম, এই যে 300 400 500 700, এই যে ওইগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন আর কি। আর বাই ডিফল্ট 100 না, এগুলো এটা আমি বলতেছি, আর বাই ডিফল্ট এগুলো ব্রাউজারেরই দেওয়া থাকে 100 200 এগুলাই, বুঝছেন? সো আমাদের মোটামুটি দুইটা সেকশন ডিজাইন হয়েছে। আপনি দুইটা সেকশন প্র্যাকটিস করেন, কালকে তাহলে বাকিটা দেখাবো আর কি, বুঝছেন? আজকে তাহলে থাক, আপনি এটা কি করবেন, আজকে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে আপনি জাস্ট একটা টেমপ্লেট বানাবেন, টেমপ্লেট বানিয়ে ওটাকে গিটে আপলোড করবেন, যে রিপোজিটরির নাম থাকবে টেমপ্লেট, যাতে আপনি প্রত্যেকবার প্রজেক্ট করার সময় টেমপ্লেটটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন, যাতে বারবার সেম কোড বারবার না লিখতে হয়, বুঝছেন? আর এটা ডিজাইন করবেন, আর লেআউটটা মানে প্র্যাকটিস করবেন, ফ্লুয়েন্ট করেন আর প্লেক্স করেন, ইটস আপ টু ইউ, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্ট করতেই হবে। ঠিক আছে ভাই, ক্লাস তাহলে রেকর্ডিং অফ করি।